অসহনীয় গরমে বিপর্যস্ত নগর জীবন। চুয়াডাঙ্গা একজনের মৃত্যু, রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়। দেশের যে পরিস্থিতি এত গরমে টিকা যায় না। রোডে ঘাটে ধরে নিয়ে যাচ্ছে না, তাপমাত্রায় মনে হচ্ছে কপাল টপাল পুড়ে যাচ্ছে। স্কুলে যেতে ইচ্ছে করে না, খুব গরম। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা এরকম ভাবে জমিনকে এরকম ভাবে বৃষ্টি দিয়ে এরকম ভাবে জমিনকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। বাচ্চার এক সপ্তাহ থেকে জ্বর কমতেছে না। ঠান্ডা গরমের কারণে আমার ছেলে ডায়রিয়া শুরু হয়েছে। প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে, আর রোদের জন্য বাচ্চা না বেড়ায়। কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপ প্রবাহ চলছে, এটা হলো এর চেয়ে আর বেশি তাপ বাড়বে না, তবে এটা অব্যাহত থাকবে। মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছেন রঞ্জন শুভ্র এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুনঃশুনানি হবে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিকের রায় দেয়া 161 মামলার। সতর্ক হবেন অন্য বিচারপতিরাও, মন্তব্য সিনিয়র আইনজীবীদের। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানুষ হত্যাকারীরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না, মন্তব্য বিভিন্ন ধর্মজ্ঞের। সাম্প্রতিক জঙ্গি তৎপরতার ষড়যন্ত্রেরই অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচার দাবিতে পঞ্চম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি। স্মারকলিপি দেওয়া হল প্রশাসনকে। এবং 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইলের সিম পুনঃনিবন্ধন চলবে, পরে পুরোপুরি বন্ধ হয়ে যাবে অনিবন্ধিতগুলো, আবারও বললেন তারানা। সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে তাপ প্রবাহের কারণে এই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। দিন আর রাত নেই, তীব্র গরমের অসহনীয় কষ্ট এখন ঢাকাবাসীর নিত্যসঙ্গী। পঞ্জিকার হিসেবে চলছে বৈশাখের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ গ্রীষ্মকে বিদায় জানাতে এখনো 1.5 মাস বাকি। গ্রীষ্মের গরম ঠিকই রয়েছে, কিন্তু বৈশাখী ঝড় বা বৃষ্টির দেখা নেই। দিনে মাথার উপর তপ্ত সূর্য, আর রাতে ঘরের মধ্যে গরম বাতাসের ভ্যাপসা অনুভূতি। স্বস্তি নেই কোথাও, প্রত্যাশা শুধু একটু বৃষ্টির। একেবারেই এসেনশিয়াল বৃষ্টি, আর আল্লাহ একমাত্র যদি বৃষ্টি দেয় তাই গরম যদি একটু কমে এই প্রত্যাশা করতেছি। খুব খারাপ লাগে, বাসার মধ্যে স্যালাইন বানিয়ে খাওয়া লাগে, আর যে গরমের মধ্যে একটু বৃষ্টি হলে ভালো হতো। শহরের বাড়িতে তাপমাত্রা বেশি, রোদ্রের এবং বাতাসটা কম আসে, এই কারণে শারীরিক সমস্যা হয়। ঠান্ডা জ্বর কাশি হইতেছে, গরমের কারণে তো হচ্ছে। এটা যদি বৃষ্টি বদল হইতো তো ভালো হইতো না। গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার গড় যেখানে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, সেখানে সর্বনিম্ন তাপমাত্রার গড় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাত আর দিনের তাপমাত্রার পার্থক্য মাত্র 7 থেকে 8 ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে নগরবাসীকে এই পরিস্থিতি সহ্য করতে হতে পারে সপ্তাহখানেক, আর এই সময়ের মধ্যে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনাও কম। ঢাকাতে এবং ওয়েস্টার্ন বৃষ্টি হচ্ছে না। আপনার মে মাসের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে হয়তো বৃষ্টি আসবে, তবে ওইভাবে কন্টিনিউ থাকবে না। আপনার দেখা যাচ্ছে যে হঠাৎ এক পশলা বৃষ্টি দিয়ে আর বৃষ্টি নেই। আবহাওয়া অফিসের তথ্য বলছে গত বছরে একই সময়ে গড় যে তাপমাত্রা ছিল, এবছর তা গড়ে 5 থেকে 6 ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস বলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল আর মধ্যবর্তী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহের প্রভাবের কারণেই বাড়ছে এই উত্তাপ। আর তাই চিকিৎসকরা বলছেন এই গরমে সুস্থ থাকতে হলে সবাইকে পর্যাপ্ত পরিমাণের পানি পান করার পাশাপাশি সচেতন থাকতে হবে খাবার আর পোশাক নির্বাচনের প্রতি। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু রাজধানীতেই নয়, সারা দেশে দাবদাহের চিত্র একই রকম। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সব শ্রেণীর মানুষের জীবনযাত্রা। দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত কয়েকদিনের চলমান তাপপ্রবাহে দিনাজপুরের মানুষের পাশাপাশি পশু পাখিদের প্রাণও হয়ে উঠেছে উষ্টাঘত। প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে একরকম স্থবির হয়ে পড়েছে মানুষের কর্মজীবন। চলতি বছর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় নানা রোগবালাই থেকে রক্ষা পেতে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমকালে যেন বাচ্চাদের ডিহাইড্রেশন না হয় তার জন্য প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে। পানি, ডাবের পানি, পরিষ্কার পানি, কিন্তু বিশুদ্ধ পানি বাচ্চাদের বেশি খাওয়াতে হবে। আর রোদের জন্য বাচ্চা না বেড়ায় এটা খেয়াল করতে হবে। এদিকে রাজশাহীতে প্রখর রোদ ও তাপদাহ থেকে পরিত্রাণের আশায় ইস্তেশকার নামাজ আদায় করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ আদায় করা হয়। এতে সিটি মেয়র ও কাউন্সিলররা সহ প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন। সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা এরকমভাবে জমিনকে এরকমভাবে বৃষ্টি দিয়ে এরকমভাবে জমিনকে যেন আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন। খুব গরম, সেই জন্য বৃষ্টি হচ্ছে না, এই জন্য নামাজটা পড়েছি। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে, এই কারণে আল্লাহর কাছে রহমতের জন্য প্রার্থনা করেছি। একই অবস্থা মেহেরপুরেও। দুর্বিষহ গরমে বিপাকে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষ। জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। অনেকেই রাস্তার পাশে শরবত ও আখের রস খেয়ে মেটাচ্ছেন তৃষ্ণা। বৃষ্টিহীন খরতাপে হাঁপিয়ে উঠেছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষ। গেল কয়েকদিনে জেলার তাপমাত্রা ওঠানামা করেছে 37 থেকে 40 ডিগ্রি পর্যন্ত। সকালে গরমের কারণে হিট স্ট্রোকে একজন মারা গেছেন। তাপমাত্রা খুব বেশি, মাঠে গিয়েও দাঁড়ানো যাচ্ছে না। যে মাঠে একটা চাষি চাষ করবে, চাষের দাঁড়ানো যাচ্ছে না, তো চাষ করবে কি করে? রোডে ঘাটে বেরোনো যাচ্ছে না, তাপমাত্রায় মনে হচ্ছে কপাল টপাল পুড়ে যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল সহ দেশের অন্যান্য জেলাতেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। একদিকে তীব্র গরম, অপরদিকে রাজধানীর বিভিন্ন স্থানে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার সজল দাস। লোডশেডিং এর খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, বেশ কয়েকটি এলাকা আমি ঘুরে দেখেছি, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আমি দেখেছি কম বেশি বিদ্যুতের ঘাটতির মানে বিদ্যুতের যে বিভ্রাটের সমস্যাটি রয়েছে সেটি রয়েছে। এবং এই প্রত্যেকটি এলাকায় আমি এছাড়াও আরো মিরপুরের আশপাশের আরো বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি। সোভানবাগ এলাকায় গিয়েছিলাম, আমি ধানমন্ডিতে গিয়েছিলাম। বেশ কয়েকটি এলাকায় দেখেছি যে বিদ্যুতের সমস্যা রয়েছে। তো একটি বিষয় রুদ্র, যে বিদ্যুতের যে ঘাটতির কথাটি মাননীয় প্রতিমন্ত্রীও তিনি স্বীকার করেছেন যে লঞ্চ ধর্মঘটের কারণে একটি সমস্যা সৃষ্টি হয়েছে, যে তেলের যে জাহাজগুলো রয়েছে সেগুলো থেকে আনলোড করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরের একটি বাসায়, যেখানে কিছুক্ষণ আগেও আমি দেখেছিলাম যে বিদ্যুৎ ছিল, কিন্তু কিছুক্ষণ হলো এখানে বিদ্যুৎ চলে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু পড়াশোনায় সমস্যা হচ্ছে। রুদ্র, একটি বিষয় যে এইচএসসি পরীক্ষা চলছে, এই এইচএসসি পরীক্ষার সামনে শিক্ষার্থীরা যেহেতু এখন আরো বেশি পড়াশোনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, এই বিদ্যুৎ না থাকার কারণে তাদের কিন্তু পড়াশোনা করতে বেশ সমস্যা হচ্ছে। আরো একটি বিষয় রুদ্র, মিরপুরের আগে থেকেই মিরপুরের এই এলাকাটিতে একটি সমস্যা রয়েছে, যে পানির যে সমস্যাটি, বিদ্যুৎ না থাকার কারণে পানি সংকট কিন্তু বেশ তীব্র আকার ধারণ করেছে। আমি মিরপুরের বেশ কয়েকটি বাসায় গিয়ে মিরপুরের যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই বিদ্যুৎ সংকটের কারণে তাদের পানির যে সমস্যা সেটি আরো তীব্র আকার ধারণ করেছে। রুদ্র, একটি বিষয় যে বিভিন্ন এলাকায় কিন্তু আলাদা আলাদা ফেজের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। একটি ফেজে যখন কারেন্ট আসে তখন কিন্তু বিদ্যুৎ আসে, তখন কিন্তু অন্য আরেকটি ফেজে বিদ্যুৎ চলে যাচ্ছে। অর্থাৎ বলা চলে যে প্রতি 2 ঘন্টা কিংবা 1 ঘন্টা এরকম ভাবে তফাৎ রেখে বিদ্যুৎ যাওয়া আসা করছে। এর ফলে একটি নিয়মিত সমস্যা হচ্ছে। আরো একটি বিষয় রুদ্র, যে তীব্র গরম পড়ছে কিন্তু এখন। আমরা গত প্রায় 1 মাস ধরে দেখছি যে তীব্র গরম, এবং এই গরমের কারণে যদি বিদ্যুতের সমস্যাটি থাকে তাহলে কিন্তু আসলে বুঝতেই পারছেন যে শিক্ষার্থী সহ আরো যে বৃদ্ধ মানুষরা রয়েছেন, বয়োবৃদ্ধ মানুষ সহ সাধারণ সকল মানুষেরই কিন্তু সমস্যা হচ্ছে। আরো একটি সমস্যা যে বিদ্যুৎ না থাকার কারণে পানির লাইনে যে সমস্যাটি হচ্ছে, আমি দেখেছি যে বেশ কয়েকটি বাসায় তারা অভিযোগ করেছেন আমাদের কাছে যে তারা বিদ্যুতের যে সমস্যাটি রয়েছে, একে তীব্র গরম, তারপর আবার পানির সমস্যা, এই কারণে তাদের রান্না বান্না করা সহ আরো যে দৈনন্দিন কর্মকাণ্ড রয়েছে সেগুলোতেও তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো রুদ্র, মিরপুর সহ আরো আশপাশের বেশ কিছু এলাকায় আমি গিয়েছিলাম, প্রত্যেকটি জায়গায় আমি তাদের কাছে একই অভিযোগ পেয়েছি। হয়তো তারা বলছেন যে এখন বিদ্যুৎ আছে, আবার হঠাৎ করেই কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে বিদ্যুৎ নেই। মূলত সমস্যায় পড়ছেন হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী এবং এর বাইরে যারা আরো সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, তারাও আমার কাছে অভিযোগ করেছেন যে তারা সমস্যা শিকার হচ্ছেন। তো রুদ্র, একটি বিষয় আমরা সরকারের কাছ থেকে
এর আগে আমরা সরকারের কাছ থেকে দাবি শুনেছি যে বাংলাদেশে এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ, এবং এর ফলপ্রসূ এর ফলও কিন্তু আমরা বিভিন্ন ভাবে দেখেছি যে এখন বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে এসেছে এবং বিভিন্নভাবে বিদ্যুৎ আমরা আগের থেকে অনেক কম যেতে দেখি। তো বলা চলে যে সাম্প্রতিক যে সমস্যাটি সৃষ্টি হয়েছে লং ধর্মঘটের কারণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী যেটি দাবি করেছেন, যদি এটি হয়ে থাকে আমরা আশা করছি যে এই সমস্যা হয়তো খুব শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসবে বিদ্যুৎ বিভাগের। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। রুদ্র, অবসরের পর রায়ের স্বাক্ষর বিতর্কের কারণে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অধীনে থাকা 161টি মামলা পুনঃশুনানি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। পুনঃশুনানি হবে সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের অধীনে থাকা 6টি মামলাও। আগামী 5ই মে শুনানির জন্য মামলাগুলো আপিল বিভাগের কার্যতালিকায় থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়। সিনিয়র আইনজীবীরা বলছেন, অবসরের পর লেখা রায় যে গ্রহণযোগ্য নয়, প্রধান বিচারপতির এমন সিদ্ধান্তে কঠোর বার্তা পাবেন অন্য বিচারপতিরা। আফজাল হোসেনের রিপোর্ট। 2015 সালের 1 অক্টোবর আপিল বিভাগ থেকে অবসরে যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সে সময় 161টি মামলার রায় লেখার দায়িত্ব ছিল তার। তবে অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থী প্রধান বিচারপতির এমন মন্তব্যের পর আলোচনায় আসে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের রায় লেখার বিষয়টি। এ নিয়ে দীর্ঘ বিতর্কের পর গত 8 ফেব্রুয়ারি 65টি মামলার রায় ও আদেশের কপি জমা দেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। তবে হাতে লেখা এ রায় অস্পষ্ট এবং গ্রহণযোগ্য না হওয়ায় তার কাছে থাকা 161টি মামলা পুনঃশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বলছে, আগামী 2 মে থেকে আপিল বিভাগে মামলাগুলো পুনঃশুনানির জন্য আসবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অবসরের পর রায় বিতর্ক এড়াতে প্রধান বিচারপতির এই সিদ্ধান্ত সঠিক। একজন ভুল করে গেলে সেই ভুলটার উপরে ভিত্তি করে আমিও ভুল করবো তা হতে পারে। সামবডি ইজ টু স্টার্ট। এই চিফ জাস্টিস অথবা আপিল বিভাগ এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে, এটা দেরিতে হলো অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়ে। রায়টা হতে হবে প্রপারলি চিন্তা করে, থটফুলি, আইন অ্যাপ্লাই করে আপনাকে রায়টা দিতে হবে। কাজে চিফ জাস্টিস যেটা করেছেন সঠিক করেছেন। তারা মনে করেন, অবসরের পর রায়ে স্বাক্ষর যে গ্রহণযোগ্য নয়, প্রধান বিচারপতির এমন সিদ্ধান্তে সতর্ক হবেন অন্য বিচারপতিরাও। হাইকোর্ট ডিভিশনে অনেক রায় পেন্ডিং আছে, অনেক বিচারকের কাছে 2 বছর, 3 বছর, 1.5 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে রায় পেন্ডিং আছে। প্রধান বিচারপতির উচিত হবে এটাকে লিস্ট করে এই রেকর্ডগুলি, ফাইলসগুলি ওনাদের কাছ থেকে এনে এটা একটা বেঞ্চ কনস্টিটিউট করে এগুলি সব রিহিয়ারিং করা। ইন্ডিয়ান জুরিডিকশনের কেস আছে, পাকিস্তান জুরিডিকশনের কেস আছে, সেখানেও বলছেন না যে রিটায়ার করার পরে কেউ যায় রায় লিখবে। এদিকে অবসরের পর রায় বিতর্ক এড়াতে সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের অধীনে থাকা 6টি মামলাও পুনঃশুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার, ন্যায় বিচার ও সুশাসনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে সরকার। তিনি আরও বলেন, আইনি সহায়তা পাওয়া প্রতিটি নাগরিকের আইনগত অধিকার। আদালতের বারান্দায় বিচার প্রার্থী এমন অনেককেই দেখা যায়, যাদের অনেকেরই আর্থিক সামর্থ্য নেই মামলা চালানোর। স্বল্প শিক্ষিত অথবা শিক্ষার আলো থেকে বঞ্চিত এমন অনেক মানুষও আছেন যাদের পক্ষে মামলা মোকদ্দমার জটিল বিষয়গুলো বোঝা অনেকটাই কঠিন। তাই সাধারণ মানুষের জন্য সরকারের আইনি সহায়তা নিশ্চিত করতে প্রত্যেকটি জেলায় স্থাপন করা হয়েছে লিগ্যাল এইড সেন্টার। একই সঙ্গে স্বল্প আয়ের এবং অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিতে চালু করা হলো লিগ্যাল এইড সেন্টার জাতীয় হেল্পলাইন। যারা এখন অসহায়, দরিদ্র, আর সব থেকে বেশি অসহায়ত্ব বোধ করে তো আমাদের দেশের মেয়েরা, কারণ মেয়েরা সাধারণত খুব বেশি সাহায্য সহযোগিতা পায় না। তো সেই ক্ষেত্রে হেল্পলাইনের মাধ্যমে কি কি ধরনের পরামর্শ তারা পেতে পারে? আপনার অবগতির জন্য আমি জানাতে চাই যে কোনো নারী, যে কোনো শিশু নির্যাতিত, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু আমাদের লিগ্যাল এইড অফিসে সরকারি খরচে
আইনগত সহায়তা পেয়ে থাকে এবং তার মামলার যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিচারহীনতার যে কষ্ট তিনি তার ভুক্তভোগী। তার পরিবারের সবাই নৃশংস হত্যার শিকার হলেও সে বিচার হতে দেয়া হয়নি বহুদিন। তাই তার লক্ষ্য সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা। আমি কারাগারে ছিলাম, আপনারা জানেন, সেখানে কিন্তু এখনো অনেক বন্দী আছে। আসলে তারা জানি না তাদের কি অপরাধ। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দিখানা থেকে মুক্তি পেতে পারে। সেই ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে। সারা দেশে লিগ্যাল এইড সেন্টারগুলো যেমন বিনামূল্যে আইনি সহায়তা দেবে, সেই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তিতেও কাজ করবে তারা। সরকার মনে করে এর ফলে আদালতে মামলা জট কমে আসবে অনেকখানি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নার্সেস অ্যাসোসিয়েশনের মিছিল, পুলিশের বাধা। এবং বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে মামলা। জঙ্গিবাদ ধর্মীয় নয়, রাজনৈতিক সমস্যা। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। রাজধানীতে পুলিশের উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে দেশের প্রধান 4টি ধর্মের শীর্ষ ব্যক্তিত্বগণ এসব কথা বলেছেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2-1টি হত্যা করে আইএস প্রতিষ্ঠা করা যাবে না। অন্যদিকে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, বাংলাদেশকে ইরাক সিরিয়া বানানোর ষড়যন্ত্র চলছে। পুলিশের আয়োজনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশের এই 4 প্রধান ধর্মের ধর্মগুরুরা একই ছাদের নিচে একই সুরে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরলেন। ধর্মের নামে ব্লগার, লেখক, প্রকাশক হত্যা, ধর্মীয় স্থাপনায় হামলাকে অভিহিত করলেন অধর্ম হিসেবে। প্রত্যয় ঘোষণা করলেন জঙ্গিবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করার। ভীষণ চ্যালেঞ্জ আমাদের, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন ধর্মের মানুষের সাথে এক হয়ে বাস করা, কাজ করা, মানুষের কল্যাণ সাধন করা। আর সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে চাই না এখানে রক্ত দেবুক, বাইরের রক্ত আমরা ধরে কেড়ে নিই, এটা চাই না। আমরা চাচ্ছি মৈত্রী, করুণা, মুদ্রা দিয়ে দেশকে ভালোবাসি। বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, একটি সম্প্রীতির দেশ, তার প্রমাণ করুন। আসুন সকলে একত্র হয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা 1 লক্ষ আলেম একত্রিত হয়েছে বাংলাদেশের, এবং তারা একটা ফতোয়ায় দস্তখত করছেন এই সন্ত্রাসের বিরুদ্ধে, উত্তেজনার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এই পর্যন্ত ৭৬,০০০ আলেমের দস্তখত হয়ে গেছে। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা থেকে দেশি বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে অভিহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। অনেক দেশে সে মায়া কান্না দেখেন, মায়া কান্না দেখিয়ে তারা চায় আমাদের পাশে আসতে। যেভাবে এসেছিল সিরিয়াতে, যেভাবে এসেছিল অন্যান্য দেশে, শেষ পর্যন্ত সেই দেশে অবস্থা আমরা দেখেছেন। কাজে আমাদের এই যে ষড়যন্ত্র হচ্ছে, এইগুলি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। মানুষ হত্যা করা হচ্ছে আর নাম দেওয়া হচ্ছে আইএস। আরে বাবা, আইএসটা কোথায়? আমাদের এই যে আলেম ওলামারা বসে আছেন, একজনও তো বলে না যে তারা আইএস এর সঙ্গে সম্পৃক্ত। আমরা তো একজন আলেম ওলামা, একটা মাদ্রাসায়, একটা মসজিদে আমরা এই আইএস এর অস্তিত্বের কথা আমরা শুনি না। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন বিভাগ ও জেলায় এ ধরনের সম্মেলন করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে 5ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। সেখান থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে অন্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের শনাক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী সহ নিহতের পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
এ সময় রেজাউল করিম হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করে চলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। শনিবারে আমাদের না করে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদেরকে আগামী 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইল ফোনের সিম পুনর্নিবন্ধন চলবে। তবে 1 মে রোববার অনিবন্ধিত সিমসমূহ 3 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হবে। এভাবে কয়েক দফা বন্ধ রাখা এবং খুলে দেওয়ার মধ্য দিয়ে সিম পুনর্নিবন্ধনের সুযোগ দেওয়ার পর এক পর্যায়ে অনিবন্ধিত সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিকেলে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের কথা বলেন। 7,79,00,000 পর্যন্ত আমাদের রিভেরিফিকেশন হয়েছে। শেষ তারিখ হচ্ছে 30 এপ্রিল। 1 মে তারিখে আমাদের কয়েক ঘন্টার জন্য আমাদের এই সিমগুলো বন্ধ থাকবে। সকল কাস্টমার কেয়ার সেন্টার, বায়োমেট্রিক ডিভাইস সহ সকল মোবাইল ফোন অপারেটরদের সিমরিম নিবন্ধন কার্যক্রম এই 30 এপ্রিল পর্যন্ত রাত 10টা পর্যন্ত চলবে এবং এনআইডি যে আগারগার প্রধান যে কার্যালয় সেটি এবং 514টি যে আঞ্চলিক অফিস আছে সেটিও রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় টাইয়ের পর দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ফতুল্লা রূপগঞ্জ 3 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং বিকেএসপির 3 নম্বর ম্যাচে ভিক্টোরিয়া 2 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এদিকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমিকে 6 উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের শুরুতে স্কোরবোর্ডে 62 রান যোগ করতেই সাজঘুরে ফেরেন সৈকত আলী, ফারাঙ্গা হাবিবুর রহমান ও নায়েম ইসলাম। এরপর মোহামেডানের হাল ধরেন মুশফিক ও ফয়সাল হোসেন। দলীয় 163 রানে ফয়সাল ফিরলেও ক্যারিয়ারের 7ম লিস্ট এ সেঞ্চুরি তুলে নিয়ে মুশফিক ফেরেন ব্যক্তিগত 104 রানে। এছাড়া আরিফুল হকের অপরাজিত 42 রানের সুবাদে 247 রানের সংগ্রহ পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। জবাবে দলীয় 8 রানে ফজল মাহমুদকে হারায় ভিক্টোরিয়া। তবে শেষ পর্যন্ত মাজিদের 55, মুমিনুল হকের 67 ও নাদিফ চৌধুরীর অপরাজিত 51 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে কাফন মিছিল করেছে নার্সদের দুটি সংগঠন। সকালে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ মিনার, টিএসসি প্রদক্ষিণ করে প্রেসক্লাবে ফিরে আসে। এ সময় দফায় দফায় পুলিশের বাধায় কয়েকটি স্থানে রাস্তা বন্ধ করে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। আজ 26তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করে তারা। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও দাবি না মানায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আন্দোলনকারীরা। শিগগিরই দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় কাফন মিছিল থেকে। এবং এই গরমে অনেক অসুস্থ হয়ে গেছে, তখন আমরা রাজপথ পারি নাই, ছাড়বো না। 10টা বছর আমাদের সরকার ফিরাইয়া দেখ, তারপর আমরা পিএসসি আন্ডারে পরীক্ষা দিব। একেবারে বেশি নার্স বেকার আছে, সুতরাং আমরা এই মানি না। আমরা শুধু একটাই দাবি, বেসিক নিউজ চাই। আগামী বছর ডিসেম্বরের শিল্প কারখানাগুলো এলএনজি টার্মিনাল থেকে গ্যাস পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই সময় বিবেচনায় নিয়ে তিনি শিল্প মালিকদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায় একথা বলেন অর্থমন্ত্রী। এ সময় তিনি 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করার আগে ব্যবসায়ীদের সুপারিশ পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন। সভায় বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় এনে ভ্যাট আইন করার পরামর্শ দেন। নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা। সরকার আমরা এখন সিদ্ধান্ত ঘোষণা করে দিচ্ছি যে গ্যাস উইল বি অ্যাভেলেবল ফর অল ইন্ডাস্ট্রিয়াল পারপাসেস, নট ফর থিংস লাইক ডোমেস্টিক কনজাম্পশন। এখন এই গ্যাসটি আপনারা পাবেন, কিন্তু মনে রাখেন এটা পেতে পেতে আপনাদের ডিসেম্বর 2017 যেতে হতে পারে। তো আপনি যখন প্ল্যান করবেন ফর ইনভেস্টমেন্ট, ইউ প্ল্যান ইন দ্যাট ওয়ে। অ্যাডভান্স ইনভেস্টমেন্ট করে আইডল সর্ট অফ ক্যাপিটাল মেশিন নিয়ে বসে রাখবেন, সেটা ঠিক নয়। সন্ধ্যার সময় আরো থাকছে। গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে অভিযুক্ত ক্রিকেটার শাহাদাত হোসেনের দোষ স্বীকার, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে মাঠে ফেরার আকুতি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়।
বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের বিরুদ্ধে মামলা করেছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল AMLC। এছাড়াও প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা, মাইকেল বাতিস্তা ও অ্যান্থনি পেলোজোর বিরুদ্ধেও মামলায় অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। এর আগে বাংলাদেশের রিজার্ভের $8.10 কোটি ফিলিপিন্সে পাচারের অভিযোগে RCBCর বরখাস্ত শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো, চীনা ব্যবসায়ী কিম ওং, ওয়ে কেং জু সহ 7 জনের বিরুদ্ধে 2টি মামলা করে দেশটির বিচার বিভাগ। মামলাগুলোর প্রাথমিক তদন্ত চলছে। এদিকে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা চালানোর চেষ্টা করছে হ্যাকাররা। সম্প্রতি সফটওয়্যার হালনাগাদের আগে সুইফটের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার কথা জানায় গ্লোবাল ফিনান্সিয়াল নেটওয়ার্ক। এর সুযোগ নিয়ে হ্যাকাররা এই হামলা চালানোর চেষ্টা করে বলে জানিয়েছেন ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে ভারতবাসীর। দেশটির দক্ষিণাঞ্চলের কেরালায় 29 বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বুধবার 41.8 ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে সেখানে। এ নিয়ে এবছর গরমে ভারতে 160 জনের মৃত্যু হল। প্রচণ্ড গরম দেখা দিয়েছে পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন্স এবং বাংলাদেশেও। সূর্যের তীব্র উত্তাপে হাঁসফাঁস অবস্থা সবার। মাথা বাঁচাতে তাই এখন ভারতেও এমন স্কার্ফ পরে মুখ ঢেকে রাস্তায় বের হচ্ছেন নারী পুরুষরা। ওড়িশায় বুধবার 46.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেখানকার সোনপুর, বোলাঙ্গীর, তিতলাগড় শহরে তাপমাত্রা এতই বেশি যে গরমে নিস্তেজ হয়ে পড়েছে সেখানকার মানুষের দৈনিক কার্যক্রম। তাপমাত্রা সামনের দিনগুলোতে আরো বাড়বে আবহাওয়া দপ্তরের এমন পূর্বাভাস সবার জন্য এখন চরম আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় এবার গরম অনেক বেশি। পরীক্ষা চলছে, তাই বাইরে না বেরিয়ে উপায় নেই। গরমে সবাই লেবুর শরবত খাচ্ছে, তাই লেবুর দাম এখন বাড়তি। একই মাত্রায় গরম পড়েছে পশ্চিমবঙ্গেও। একদিকে গরম, অন্যদিকে পানি সংকট, দুই মিলিয়ে বিপর্যস্ত সেখানকার জনজীবন। প্রখর রোদের প্রভাব কাটাতে রাস্তায় দাঁড়িয়ে ডাবের পানি বা বরফ দেওয়া শরবত পান করছে সাধারণ মানুষ। হিটস্ট্রোকে গেল 4 দিনে 16 জনের মৃত্যু হওয়ার পর বীরভূম, মালদা এবং বর্ধমানে হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। গেল 29 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কেরালায়। ভারতের আবহাওয়া দপ্তর বলছে দিল্লি, মুম্বাই, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানায় গরম আরো বাড়বে। ভারতের মতো পাকিস্তানেও বেশ গরম পড়ছে। এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুরেও গরমের মাত্রা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। গতকাল সারা বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভারতের নাগপুরে, দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিল্লিতে এবং তৃতীয় স্থানে ঢাকা। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এমন তাপমাত্রা বৃদ্ধির কারণ এল নিনো বা সমুদ্র পর্যায়বৃত্তের উষ্ণ পর্যায়ের প্রভাব বলে মন্তব্য আবহাওয়াবিদদের। তানজিম মুনিয়া, সময় সংবাদ। গৃহপরিচারিকা নির্যাতনের দায়ে অভিযুক্ত ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন দেশবাসী ও ক্রিকেট বোর্ডের কাছে। ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটে কোন দল শাহাদাতকে না কিনলেও পরবর্তীতে মোহামেডান দলে ফেরায় তাকে। তবে তার মামলা বিচারাধীন থাকার কারণে বিসিবি তাকে লিগ খেলার অনুমতি দেয়নি। তাই খেলার মাঠে নামতে বিসিবির কাছে জোরালো আকুতি জানিয়েছেন এই পেসার। এদিকে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন পরবর্তী বোর্ড সভায় রাজীবকে লিগ খেলার অনুমতি দেয়া হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করে দেখা হবে। ক্রিকেট বোর্ডের কাছে আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আমার খেলার জন্য যে একটা সুযোগ দেওয়া হোক আমাকে, এবং আমি একজন পেশাগত ক্রিকেটার, তো আমার ক্রিকেট ছাড়া আর কোনো কিছুই নাই, এবং আমার একটা বাচ্চা আছে, তো আমার খুবই কষ্ট হচ্ছে এখন সব কিছু করতে। আমি একজন সুস্থ মানুষ, তারপর আমি ক্রিকেট খেলতে পারতেছি না। তো আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, দেশের কাছে সবার কাছে ক্ষমা চাচ্ছি যে আমি আবার যে একটা সুযোগ যে চাই। যদি ফার্দার বোর্ড কোনো রিভিউ করে সেক্ষেত্রে এটা বোর্ড মিটিং বা পরবর্তী জন্য নীতি নির্ধারণী কোনো সভা যদি হয় সেক্ষেত্রে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অসহনীয় গরমে চুয়াডাঙ্গায় একজনের মৃত্যু, রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়, কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
পুনঃশুনানি হবে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিকের রায় দেয়া 161 মামলার। সতর্ক হবেন অন্য বিচারপতিরাও, মন্তব্য সিনিয়র আইনজীবীদের। কারাগারে বিনা বিচারে দীর্ঘদিন যারা আটকে আছে তাদের তালিকা করে আইনগত সহায়তা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মানুষ হত্যাকারীরা কোনো ধর্মের অনুসারী হতে পারে না, মন্তব্য বিভিন্ন ধর্মজ্ঞের। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ষড়যন্ত্রেরই অংশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে পঞ্চম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি। স্মারকলিপি দেয়া হলো প্রশাসনকে। এবং আগামী 30 এপ্রিল রাত 10টা পর্যন্ত মোবাইলের সিম পুনঃনিবন্ধন চলবে। পরবর্তীতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে অনিবন্ধিতগুলো, আবারও বললেন তারা না। এ ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।